বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। উপকূল জুড়ে কেবলই ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন। বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি, ভেসে গেছে লোকালয় সহ বহু মাছের ঘের। খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটছে দুর্গত মানুষের। কিছুই নেই, কোনো পানিবন্দি আমরা। মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, মাছ সব নদীতে চলে গেছে। কবুতর, ছাগল, আমাদের হাঁস মুরগি কিচ্ছু নাই, একদম সব শেষ। পাবলিক কত টাকা দিতে পারবে? তাদের তো বাড়ি ঘরই নেই, সেদিক দিয়ে দেখবে নাকি ভাঙন দেখবে? এতে যে আমরা টিকে রাখতে পারবো এরকম কোনো আশা এখনো করতে পারতেছি না। টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় উপকূল অঞ্চল থেকে যাচ্ছে ঝুঁকিতে। বর্ষার আগেই মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকার আমাদের জন্য অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু এই টাকা পয়সাগুলো কারা খায়? ধরেন দুর্যোগকালীন সময় যদি আমি দুর্যোগ ঠেকাতে যাই, তাহলে সেটা ঠেকানো যায় না। তিনবার বাড়িবার বাঁধছে কিন্তু টেকে নাই। টাকাগুলো কি করে কি হয় হারাই জানে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ নিয়ে ডয়চে ওয়েলের প্রতিবেদন বিশেষ এজেন্ডা কিনা সন্দেহ তথ্য প্রতিমন্ত্রীর। সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান। দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকায়ও চলছে বেনজিরের সম্পদের খোঁজ। সাবেক আইজিপি ও তার স্ত্রী সন্তানদের তলব করল দুদক। সরকারের লুটপাটেই আজিজ বেনজিরের সৃষ্টি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি দুর্নীতিবাজদের ছাড় দিলেও আওয়ামী লীগ কাউকে ছাড়ে না, জবাব ওবায়দুল কাদেরের। এবার রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতির খবর। বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। সবখানে কেবলই ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন। বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। 6 দশক ধরে সংস্কার চললেও সুরক্ষা দিতে পারেনি উপকূলের বেড়ি বাঁধ। সংস্কারের নামে বছর বছর শত কোটি টাকা খরচ হলেও কাজের কাজ হয়নি। 60-এর দশকে নির্মিত খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালীর এই বাঁধ বারবার সংস্কার হয়, নতুন বাঁধ হয় না টেকসই। বর্তমানে বাঁধটির উচ্চতা 12 ফুট হলেও প্রয়োজন ছিল 14 ফুট। এতে জোয়ারের চাপে প্রতি বছর ভাঙে এই বাঁধ। বছর বছর সব হারিয়ে নিঃস্ব এই এলাকার মানুষ। আবার কোনো মতে ঘুরে দাঁড়ায়, আবার ভাঙে। কেন এই গলার কাটা দূর হয় না তা জানতে চাইলে প্রশ্নবিদ্ধ পানি উন্নয়ন বোর্ডই। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড খুলনার উপকূল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনার উপকূলীয় অঞ্চল দাকোপ, পাইকগাছা ও কয়রা। জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য বলছে 3 উপজেলার 55টি পয়েন্টে বাঁধ ভেঙে ও উপচে জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। এতে 5575টি মাছের ঘের এবং 3300টি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় 77,000 বাড়িঘর। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4,52,200 মানুষ। ঝড় গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন, এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। তাই দুশ্চিন্তায় খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি এলাকার কয়েক হাজার মানুষ। নিজ উদ্যোগে বেড়িবাঁধ মেরামতের আপ্রাণ চেষ্টা তাদের। বাঁশ কেটে বেড়িবাঁধের পাশ দিয়ে চলছে বাঁশের পাইলিং। তবে ক্ষণস্থায়ী এই পাইলিং কতটা বাঁচাতে পারবে তা নিয়েও রয়েছে সংশয়। স্থানীয়দের দাবি, দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড। সংসদ সদস্য বলছেন, সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় এই ভাঙন। 3বার বাড়িবার বাঁধছে কিন্তু টেকে নাই, নর্মাল ভাবে বাঁধিয়ে গেছে। সরকার টাকার মনে টাকা দেয়, শুধু কোনো হারা কাজে দাঁড়ায় না। টাকাগুলো কি করে কি হয় হারাই জানে। সরকার আমাদের জন্য অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু এই টাকা পয়সাগুলো কারা খায়? আমাদের ভেরিটা তো সুন্দর মজবুত হয় না। এমন প্রশ্নের মুখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও বেশ কৌশলী। নিজের ব্যর্থতাকে অন্যের উপর চাপালেই যেন দায়মুক্ত। স্থানীয় জনগণের জায়গার উপর দিয়ে বাদ করার পরিকল্পনা ছিল, কিন্তু স্থানীয় জনগণ এখান থেকে জায়গা না দেয় আমরা সময় মতো কাজটি করতে পারিনি। এমন দায়সারা অজুহাত শুনে ক্ষিপ্ত ভুক্তভোগীরা। জনপ্রতিনিধিরা বলছেন, দুর্যোগ এলেই বাঁধ নিয়ে শুরু হয় তোড়জোড়। বরাদ্দ হয় টাকা, এরপরও ভেঙে যায় সেই বাঁধ। দুর্যোগকালীন সময় যদি আমি দুর্যোগ ঠেকাতে যাই, তাহলে সেটা ঠেকানো যায় না। সময় মতো সংস্কারের অভাব আছে এখানে। পানি উন্নয়ন বোর্ড এই দিকে খেয়াল করেন খুবই কম। মূলত 2017 সালের মে মাসে ঘূর্ণিঝড় মোরায় প্রায় 22 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর বাইরে ঘূর্ণিঝড় সিডর, আইলা, কোমেনের আঘাতে 19,000 কিলোমিটার বেড়িবাঁধের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো মেরামত এখনো শেষ হয়নি নতুন করে টেকসই নির্মাণও। এতে গোটা উপকূলীয় এলাকার ঝুঁকিতে ছিল শহর ও তীররক্ষা বাঁধ।
বেড়িবাঁধের এই অবস্থার কারণ অনুসন্ধানে জানা যায় দীর্ঘ সময়েও ওইসব বেড়িবাঁধের কোনো উন্নয়ন হয়নি, তবে কখনো কখনো মেরামতের নামে প্রচুর অর্থ নয়ছয় হয়েছে। আগের তুলনায় অল্প সময়ের ব্যবধানে আঘাত এনেছে একের পর এক ঘূর্ণিঝড়। এতে ওই পুরনো বাঁধ দিয়ে এখন অতিরিক্ত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আটকানো অত্যন্ত কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে প্রায় 19,000 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে দেশের উপকূলীয় এলাকার 8,000 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। নদীর পরে ঝুঁকিপূর্ণ সব বাঁধ বর্ষার আগেই সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রোববারের মধ্যে মন্ত্রণালয়ে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, রোহিঙ্গা উন্নয়ন সহ 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এদিকে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটেনি 2 দিনেও। তীব্র বাতাস ও সাগর উত্তাল থাকায় এখনও স্বাভাবিক হতে পারেনি আমদানি রফতানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা তো দূরে থাক, জেটিতে জাহাজই ভেড়ানো যাচ্ছে না। বহির্নগরেও 49টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘূর্ণিঝড় রেমাল কেটে গেল, তার প্রভাবে সাগর উত্তাল এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় বিপর্যয়ের কবলে পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বিশেষ করে গত 3 দিনও চট্টগ্রাম বন্দরে জাহাজ বেরানো কিংবা পণ্য ওঠানামা শুরু করা যায়নি। জেটিগুলো জাহাজ শূন্য অবস্থায় পড়ে আছে। বিগত সময়ে বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়গুলোর তুলনায় সবশেষ ঘূর্ণিঝড় রেমাল অনেকটা ভিন্ন চিত্র। আগের ঘূর্ণিঝড় অতিক্রম করে গেলে আবহাওয়া সহ সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতো, কিন্তু রেমাল কেটে গেল 2 দিনে পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক পর্যায়ে আসছে না। এদিকে গত 3 দিনও বহির্নোঙর থেকে পণ্যবাহী মাদার ভেসেলগুলোকে চট্টগ্রাম বন্দরের জেটিতে ফিরিয়ে আনা যায়নি। তীব্র স্রোত এবং উত্তাল সাগরের কারণে বন্দরের পাইলটবাহী বোটগুলো জাহাজের পাশে ভিড়তে পারছে না। ফলে এসব মাদার ভেসেলকে পাইলটিং করে জেটিতে আনতে ব্যাক পেতে হচ্ছে। বন্দরের পাইলটরাই এসব জাহাজকে পরিচালনা করে বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে নিয়ে আসেন। এবার সিগন্যাল ডাউন হয়েছে, কিন্তু বাতাস ঝড়ো হাওয়া এগুলো কমে নেই, যে কারণেই আসলে সাগর উত্তাল এবং আমাদের পাইলট বোর্ড করতে পারছে না। সাগরের উত্তালতা যদি কম থাকে তাহলে অবশ্যই আজকে জাহাজগুলো চলে আসবে। এদিকে মঙ্গলবার সকালে একটি মাদার ভেসেল বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে আনার সময় জাহাজটি তীব্র স্রোতে উপকূলে আটকা পড়ে। বন্দরের 3টি টাগবোটকে কাজে লাগানো হয়েছে কার্গো পণ্যবাহী জাহাজটিকে পানিতে নামিয়ে আনতে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 49টি জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ রয়েছে। শুক্রবার রাত থেকেই এসব জাহাজে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল। শুক্রবার রাতে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পরপরই এই জাহাজগুলিকে বহির্নোঙরে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পরদিন শনিবার সকালে এসব জাহাজ বহির্নোঙরে চলে যায়, কিন্তু ঘূর্ণিঝড় অতিক্রম করে গেল। সাগর এখনও তীব্র উত্তাল, তীব্র ঢেউ এবং স্রোতে এই জাহাজগুলিকে বন্দরে ফেরাতে গেলে দুর্ঘটনার সংখ্যা থেকে যাচ্ছে। আর তাই বিপর্যয়ের কবলে রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী ও মানবাধিকার নিয়ে জার্মান গণমাধ্যম ডয়চে ওয়েলে তথ্যচিত্র কোনো এজেন্ডার অংশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় গাজা ইসরায়েলের মানবাধিকার নিয়ে প্রতিবেদন করে ডয়চে ওয়েলেকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে সম্প্রতি জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। একপেশে পক্ষপাতমূলক প্রতিবেদনের বড় একটি অংশ জুড়েই ছিল নির্ভরযোগ্য তথ্য উপাত্ত ছাড়া উদ্দেশ্যমূলক ধারা বর্ণনা। এতে সাংবাদিকতার নীতি নৈতিকতা কতটা মানা হচ্ছে প্রশ্ন উঠেছে তা নিয়ে। 2009 সালে শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহ দমনের ছবি দেখিয়ে অবতারণা করা হয়েছে নানা প্রসঙ্গের। আর এটি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা পাঠানো বন্ধ করতে নতুন কোনো তৎপরতা কিনা এমন সংশয় সামনে আসছে। প্রতিবেদনটি নিয়ে সেনা সদরের প্রতিবাদের পর মুখ খুলেছেন স্বয়ং সেনাবাহিনী প্রধানও। ডয়েচে ভেলের রিপোর্ট উদ্দেশ্যমূলক উল্লেখ করে সেনাপ্রধান পাল্টা প্রশ্ন রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে এমন উদাহরণ দিতে পারবে কি কেউ? মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ডয়েচে ভেলের তথ্যচিত্র বিশেষ এজেন্ডা ভিত্তিক কিনা তা নিয়ে সংশয় তার। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের মাধ্যমে জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে নিজেদের প্রকৃত স্বাধীনতা যাচাইয়ের অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী। DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস আর প্রুফ করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে ঝুঁকিতে ফেলছে কিছু গোষ্ঠী। সেসব প্রতিরোধে সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মশালায় তথ্য নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন প্রতিমন্ত্রী। তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা, তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকাতেও বেনজির আহমেদের সম্পদের খোঁজে দুদক। সংস্থাটি আইনজীবী জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে 6 জুন সাবেক আইজিপি এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করা হয়েছে। দিন দিন ছোট হয়ে আসছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সাম্রাজ্য। ঝড়ের গতিতে এগোচ্ছে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান। আদালতের আদেশের পর সাবেক আইজিপির 621 বিঘা সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। সবচেয়ে বেশি জমির মালিক তার স্ত্রী জিশান মির্জা। এখন পর্যন্ত তার নামে প্রায় 521 বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। আদালতের জব্দের আদেশের অনুলিপি পাঠানো হয়েছে সাব রেজিস্ট্রি অফিস, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। জব্দ করা হয়েছে শেয়ার বাজারে থাকা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 6টি বিও অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার কেনাবেচা এবং অর্থ জমা বা উঠাতে পারবেন না বেনজির আহমেদ। সাব রেজিস্ট্রি এসে বলেন, কনসার্ন ব্যাংক বলেন, আপনার আর্থিক খাত বলেন, আপনার শেয়ার বলেন, সব জায়গায় এগুলো ইন্টিমেশন দেওয়া, এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কাজে যতক্ষণ পর্যন্ত ক্রোক আদেশ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কেউ হাত দিতে পারবে না। সম্পদের পাহাড় কিভাবে গড়লেন বেনজির আহমেদ, তার মুখোমুখি হতে চায় দুদক। এজন্য 6 জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। 9 জুন ডাকা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়ে জাহারা জারিনকে। দুদকের একটি সূত্র বলছে, বেনজির ও তার পরিবারের অধিকাংশ সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে আয়ের কোনো বৈধ উৎস নেই। অনুসন্ধানকারী দল প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখছে, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দেখছে এবং তার যা যা প্রয়োজন আইন অনুযায়ী তখনই সে এটা পদক্ষেপ নিতে সে বাধ্য হবে। সে কাউকে কোনো ছাড় দেবে না। শুধু দেশে নয়, দেশের বাইরে কানাডা আমেরিকাতেও চলছে বেনজিরের সম্পদের খোঁজ। দুদক বলছে, শুধু আয়কর দিলেই সম্পত্তি বৈধ হবে না, দেখাতে হবে আয়ের বৈধ উৎস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।